নীরব, আমাকে ছেড়ে দাও প্লিজ। তুমি কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা করছি একদম ভেবেচিন্তে করছি। আমাকে আমার কাজটা করতে দাও। না, তুমি এই কাজ করতে পারো না। নীরব, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, প্লিজ আমাকে ছেড়ে দাও। নীরব নিজের কথাটা শেষ করতেই নিধির উপর ঝাঁপিয়ে পড়ল সে। নিধি নীরবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করতে লাগলো, তবে তাতে খুব একটা লাভ হলো না। নিধি নীরবের সামনে 1 মিনিটও টিকে থাকতে পারল না। আসলে কথায় আছে না, একজন নারী কখনো একজন পুরুষের সাথে শক্তিতে পেরে উঠতে পারে না। এটাই যেন সত্যি হলো। নীরব নিজের সর্বশক্তি দিয়ে নিধিকে জোর করে নিজের আপন করে নিল। নিধি নিজেও অনেকটা সময় ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করার পর একটা পর্যায়ে নিধিও হাল ছেড়ে দিল। নিধি হাল ছেড়ে দিতেই নীরব যেন আরো বেশি প্রশান্তি পেতে লাগলো। এতটা প্রশান্তি এর আগে কখনো সে পেয়েছে কিনা সন্দেহ আছে। নীরব প্রায় ঘন্টা খানেক সময় নিধির উপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ রেখে অতঃপর নিজের কাজ সেরে নিধির উপর থেকে উঠে পড়ে বিছানার পাশে থাকা সোফার উপর গিয়ে বসে পড়ল সে। নীরব সোফার উপর গিয়ে বসে পড়ে একটা সিগারেট নিজের ঠোঁটের কোণে গুজে নিয়ে মনের খুশিতে সিগারেট ফুঁকতে লাগলো সে। নীরব উঠে যাওয়ার পরেও নিধি এক ধ্যানে ঠায় শুয়েছিল। নিজের মাথা কাজ তো করছিল নিজের মাথা কাজ তো করছিল না তখন। তবে নিজের শরীরকে নাড়ানোর শক্তিটুকু যেন নিধির আর নেই। নিধি প্রায় মিনিট 20 সময় শুয়ে থাকার পর খানিক শান্ত হয়ে নিজের শরীরের উপর চাদর চাপিয়ে নিতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো। তা কেমন লাগলো আমার রোমান্টিক সিন? ভালো লেগেছে কি? নীরবের এমন কথা শোনার পর নিধির সারা শরীরে যেন আগুন ধরে উঠল। নিধি এক কথায় এসব মানতেই পারছে না। নিধির আগে গজগজ করতে করতে নীরবের দিকে তাকিয়ে থুতু ফেলে বলতে লাগলো। ছি, তুই মানুষ না? কেন যেন তোকে মানুষ হিসেবে গণ্য করতেও আমার বিবেকে বাধছে। একটা মানুষ এতটা নিচে নামতে পারে কি করে? এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে। কেন নামতে পারে না? নিজেকে শুধুমাত্র তোদের মতো নারীরা নামতে পারে, আমরা নামলেই দোষ? মানে? এই, তোর কি মাথা ঠিক আছে? মাঝে তখন থেকে কি সব পাগলের মতো কথা বলছিস তুই? আমি তো তোর কথাবার্তার কোনো মানেই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না জান? আমি কি বলতে চাই তা না বোঝার মতো এতটা অবুঝ তো তুমি না, শোনা। হেয়ালি না করে আমাকে বল, কেন আমার জীবনটা এমন করে শেষ করে দিয়েছিস তুই? কি শান্তি পেয়েছিস আমার জীবনটা শেষ করে দিয়ে? বল আমায়। নিধি, কন্ট্রোল ইউরসেলফ। এত কিছু বলার ও বোঝার জন্য তো সময় আছে। আস্তে ধীরে সব জানতে পারবে। এত হাইপার হবার মতো কোনো ঘটনা ঘটেনি। হাইপার হবার কিছু হয়নি? আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই, আর বলছিস হাইপার হবার কিছু হয়নি? তোকে তো আমি... ও, শাট আপ। এমনভাবে আমার সামনে আরো কিছুক্ষণ থাকলে একটু আগে যেটা হয়েছে সেটা আবারও হবে। নীরবের কথাটা কানে আসতেই নিধি নিজের চাদরটা ঠিক করে ফেলল। নিধিকে থমকে গিয়ে চাদর ঠিক করতে দেখে নীরব মুচকি হাসি দিল। নীরব মুচকি হাসি দিয়ে নিজের জায়গা থেকে উঠে পড়ল, যাতে করে নিধি নিজের জামা কাপড় ঠিক করে পরে ফেলতে পারে। নীরব রুম থেকে বেরিয়ে যেতেই নিধি কান্না করতে লাগলো। নিধি কখনো কল্পনাও করতে পারেনি যে তার সাথেও কখনো এমন কিছু ঘটতে পারে। নীরবের সাথে নিধির পরিচয় সেই ছোট্টবেলায়। নীরব আর নিধির বাবা বেশ ভালো বন্ধু। সেই সুবাদে তারা পাশাপাশি বাড়িতেই থাকতো। নীরব আর নিধির সাথে রোজ কথা হতো, দেখা হতো। নীরব আর নিধিও ভালো বন্ধু হয়ে উঠেছিল। তবে নীরবের মনের মাঝে নিধিকে নিয়ে অন্যরকম একটা ফিলিংস কাজ করত। নীরব যদিও নিধিকে হাজারবারের অধিক বলেছে ভালোবাসার কথা, তবে নিধি বারবার নীরবকে হেয় করে তাড়িয়ে দিয়েছে। নিধির থেকে বারবার এমন ফিডব্যাক পেয়ে নীরবের মনের মাঝে তীব্র ব্যথা কাজ করতে থাকে। আর মাথায় একটাই জিনিস ঘুরতে থাকে যে যে করেই হোক নিধিকে তার আপন করতেই হবে। আর সেই ভাবনা থেকেই নীরব এমন একটা কাজ করে নিধির সাথে। নিধি নিজের জামা কাপড় পরে ফেলতেই নীরব আবারও রুমে চলে আসলো। নীরব রুমে এসে নিধিকে উদ্দেশ্য করে বলল। তো মিস নিধি, এবার তো আমার মিসেস তোমাকে হতেই হবে। আর কোনো উপায় নেই আমার থেকে পালিয়ে যাওয়ার। ছি, এমন একটা নিচু মানসিকতার লোককে আমি বিয়ে করব? অসম্ভব। আমি তোকে কখনোই নিজের স্বামী হিসেবে মানতে পারবো না। সেটা তো সময় বলবে। আগে থেকে কিছুই বলা যায় না। দেখো, 1 ঘন্টা আগেও তুমি কেমন ছিলে, আর এখন
কেমন আছো? ইটস টাইম টু। শাট আপ। আমি তোর নামে কেস ফাইল করব, তোর জীবনটা শেষ করে ছাড়বো। সরি জান, সেটা তুমি পারবে, কারণ আমার ক্ষতি হবে এমন কাজ তুমি করতে পারবে না। এখন অনেক কথা হয়েছে, চলো এবার বাড়ি ফেরার পালা। নীরব নিজের কথাটা শেষ করতেই নিধির হাত ধরে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল। নিধি নীরবের সাথেই চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে। নিধির সারা শরীরে যেন আর এক বিন্দুও শক্তি নেই। নিধি যেন হাওয়ায় ভাসছে। কি থেকে কি হয়ে গেল তার, সেটাই বোধগম্য হচ্ছে না নিধির। এই নীরবের কোনো ক্ষতিও নিধি করতে পারবে না, কারণ নীরবের কোনো ক্ষতি হবে এটা নিধি স্বপ্নেও কল্পনা করতে পারে না। যে নিধি ছোটবেলায় নিজের জীবনকে বাজি রেখে নীরবের জীবন বাজিয়েছে, সেই নিধি কিনা নীরবের জীবন নিবে? এটা সম্ভব নয়। নীরব নিধিকে গাড়িতে উঠিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। নিধি নীরবের পাশের সিটে বসে আপন মনে ভাবতে লাগলো অতীতের কথাগুলো আর আজকের ঘটনাগুলো। কোনো কিছুই যেন কোনো কিছুই যেন নিধির মাথায় ঢুকছে না। একটা মানুষ তার সাথে এমনটা কি করে করতে পারে? নিধির আপন মনে নিধির আপন মনে এসব ভাবনার মাঝেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যালো মিস নিধি, আমার কথাই ভাবছে না তো? নীরব, তুই আমার সাথে একটাও কথা বলবি না প্লিজ। বিশ্বাস কর, আমার মাথা এখন আগুন জ্বলছে। ঘৃণা হচ্ছে আমাকে, তাই না? এত নিকৃষ্ট কাজ করেও আমাকে জিজ্ঞেস করছিস যে ঘৃণা হচ্ছে কি না? শোন নীরব, আজ থেকে আমি একমাত্র তোকেই ঘৃণা করি। তোর মতো আর কাউকে মনে হয় না আমি কখনো ঘৃণা করেছি জীবনে। নিধির কথাটা শুনে নীরবের ঠোঁটের কোণে পাকা হাসি রেখা ফুটে উঠল। নিধি নীরবের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নীরবের এমন হাসির কারণটা নিধির কাছে অস্পষ্ট। নিধি নীরবের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব নিধিকে উদ্দেশ্য করে বলছে, জানো নিধি, আমি জানি আজকের পর থেকে তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করবে, কিন্তু আমার দিকটা কি একবার ভেবে দেখেছো? নীরব প্লিজ, আমি তোকে বারণ করছি আর একটাও কথা বলবি না। তাও তুই আমার মাথা খারাপ করে দিচ্ছিস। খারাপ লাগছে আমার কথা, কিন্তু আমার ভালোবাসাটা তো মিথ্যে না। আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই ভালোবাসা কি তোমার চোখে পড়ে না নিধি? ভালোবাসা? সেটা আজকের ব্যবহারে প্রকাশ পেয়েছে নীরব। আমি আর চাই না তোর মতো কারোর সাথে কথা বলতে। আমি হয়তো পারবো না তোমার বিপক্ষে যেতে, তবে হ্যাঁ, আমি আর কখনো তোমার মুখও দেখতে চাই না। নিধির কথাটা শেষ হতেই নীরবের একটা দীর্ঘশ্বাস চলে আসলো। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রায় মিনিট খানেক সময় গাড়ি ড্রাইভ করতেই নীরবের গাড়ি চলে আসলো নিধির বাড়ির সামনে। নিধির বাড়ির সামনে আসতেই গাড়ি ব্রেক করলো। নিধি নীরবের গাড়ি থেকে নেমে পড়তেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, একটা শেষ কথা কি তোমাকে বলতে পারি আমি? যদিও তোমার কোনো কথা শুনতে আমার ইচ্ছে করছে না, কিন্তু তবুও এতক্ষণ যখন তোমার কথা শুনতে পেরেছি তখন আরো কিছুক্ষণ না হয় শুনলাম। বলো, কি বলতে চাও? নিধি, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। আমি চাই সারাটা জীবন তুমি আমার পাশে থাকো। আর আমার এই চাওয়াটা যদি পূরণ না হয় তবে বিশ্বাস করো আমি আর এই পৃথিবীতে থাকবো না। যা ইচ্ছা হয় করতে পারো তুমি। আমি তোমাকে আমার নিজের কথা বলে দিয়েছি, আর কোনো কথা নেই বলার মতো। আসছি আমি। নিধি প্লিজ, এমন করে চলে যেও না। আমি সত্যি বলছি তোমায়, তুমি ছাড়া আমার জীবনের আর কোনো গোল নেই। প্লিজ নিধি, থেকে যাও আমার সাথে। ফালতু কথা বলার সময় নেই আমার। আসছি আমি। নিধি আর একটাও কথা বলল না। রাগে গজগজ করতে করতে নিধি নীরবের সামনে দিয়ে হনহন করে হেঁটে চলে যেতে লাগলো। নীরব নিধির চলে যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। হৃদয়টা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে নীরবের। প্রিয়জনকে এমনভাবে হারানোর কথা নীরব কখনো কল্পনাও করতে পারেনি। অথচ আজ সেই প্রিয়জন নীরবের ভালোবাসাকে এড়িয়ে চলে যাচ্ছে। জীবনে কখনো নীরব কোনো নারীকে ছোট করে কথা অবধি বলেনি, আর আজ সেই নীরব কিনা নিজের ভালোবাসা পাবার জন্য নিধিকে জোর করেছে। তবুও নিধি নীরবের ভালোবাসাটা বুঝতে পারছে না। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গাড়িটা ব্যাক গিয়ারে দিল। এই জীবনে নীরবের আর নিধিকে পাওয়া হবে না। নিধির জেদের কাছে নীরবকে হার মানতেই হবে। নীরব নিজের গাড়িটা ফুল স্পিডে দিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। নীরবের মাথায় আর অন্য কিছু কাজ করছে না। নীরব দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছে আর আপন মনে নিধির কথা ভাবছে। নিধির কথা ভাবতে ভাবতে আচমকা নীরবের সামনে একটা বড় ট্রাক চলে আসলো। নীরবের গাড়ির সামনে ট্রাক চলে আসতেই নীরব গাড়ির স্টিয়ারিং থেকে নিজের হাত তুলে নিল। নীরব জানে এরপর কি হবে, আর সেটাই হলো।
নীরবের গাড়িটা সজোরে গায়ে আঘাত করলো সামনে থাকা ট্রাকটাতে। আর তারপর কি হলো নীরব বলতে পারবে না। নীরব নিজের জ্ঞান হারিয়ে ফেলল। নীরব চলে গেল কোমায়। প্রায় 2 মাস কোমায় থাকার পর নীরবের চোখের পাতা মেলল। নীরব কোমা থেকে ফিরে এসেছে। নীরব নিজের চোখের পাতা মেলে তাকাতেই ভীষণ রকম অবাক হয়ে গেল। নীরব দেখতে পেল তার পাশেই একটা মেয়ে বসে আছে। নীরব ভালো করে মেয়েটির দিকে তাকাতেই দেখতে পেল এই মেয়েটা আর কেউ নয়, বরং তার ভালোবাসা নিধি। নিধি নীরবকে চোখের পাতা মেলে তাকাতেই দেখে খুশিতে আত্মহারা হয়ে গিয়ে ডক্টরদের ডাকতে শুরু করলো। নিধির ডাক শুনে ডক্টররা দ্রুত গতিতে দৌড়ে ছুটে চলে আসলো কেবিনে। তারা কেবিনে এসে নীরবের পরীক্ষা করতে লাগলো। আর সব ঠিক পেয়ে তারা নীরবকে কেবিনে শিফট করলো। নীরবকে কেবিনে শিফট করার পর নীরব নিধিকে জিজ্ঞেস করলো, নিধি, তুমি এখানে? বাবা মা কোথায়? আর আমাকে এখানে নিয়ে এসেছে কে? নীরবের কথাটা শেষ হবার আগেই নিধি হাউমাউ করে কান্না করে দিয়ে নীরবের বুকে কিল ঘুষি মারতে লাগলো। নীরব নিধির হাতের এই সামান্য আঘাত পেয়ে ব্যথায় কোকিয়ে উঠতেই নিধি থমকে গেল। নিধি কান্না করছে। নীরব নিধিকে কান্না করতে দেখে আবারও জিজ্ঞেস করলো, হেই পাগলি, কি হয়েছে? কান্না কেন করছো? তো কি করব? আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে যাওয়া হচ্ছিল তোমার? তুমি জানো না আমি বাহির থেকে কঠিন, তবে ভেতর থেকে নরম। আমার কথা ছাড়ো, বাবা মায়ের কথা কি মনে পড়েনি তোমার? পড়েনি। জেদ চেপে গিয়েছিল। তোমাকে না পেলে জীবন রেখে কি লাভ হবে, তাই নিজের জীবন। শাট আপ নীরব, ওই মুখে আর একটাও বাজে কথা বলবে না। আমি আর কখনো তোমাকে হারাতে চাই না, আর না কোনো ভয় পেতে চাই। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর এই কারণেই তোমাকে আমি বিয়ে করেছি। হোয়াট? এসব কি বলছো? আমি কোমায় ছিলাম, বিয়ে করলে কি করে? বিয়ে তো একটা চুক্তি মাত্র। মন থেকে তোমাকেই আমি নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। আর কখনো আমাকে ছেড়ে যেও না নীরব, আমি পারবো না আর কোনো আঘাত সহ্য করতে। নিধি কথাটা বলতেই নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নিধি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীরব মুচকি একটা হাসি দিয়ে ফেলল। সত্যি ভালোবাসা বড্ড অদ্ভুত। যখন পাগলের মতো বারবার ভালোবাসা চেয়েছে নীরব, তখন নিধি ভালোবাসা দেয়নি। আর যখন নীরব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন নিধি ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়েছে। নীরব নিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অবশেষে নীরব আর নিধির মিল হলো। আপনারাও তাদের জন্য দোয়া করবেন, আর কোনো বাধা যেন তাদের এই ভালোবাসাকে নষ্ট করতে না পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।